একদিন সকালে কেবলমাত্র আমি আমার অফিসে এসে বসেছি, এমন সময় একজন মারোয়ারি এসে আমার কাছে উপস্থিত হলেন। তার বয়স 30 বছরের বেশি। তাকে দেখে বেশ একজন চালাক ব্যবসায়ী লোক বলে মনে হয়। আমাকে দেখে তিনি বললেন, মহাশয়, আমি আপনার সাথে একটি বিশেষ পরামর্শ করবার জন্য এসেছি। যে বিষয় জিজ্ঞেস করবার জন্যে আমি আপনার কাছে এসেছি তা অতি সামান্য বিষয় হলেও আমি তার কিছুই বুঝতে পারছি না বলে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। যদি অনুগ্রহ করে আপনি আমার কথাগুলি শোনেন এবং আমার কি করা কর্তব্য সে সম্বন্ধে একটু পরামর্শ দেন, তাহলে আমি আপনার কাছে ঋণী থাকব। মারোয়ারির কথা শুনে আমি বললাম, আপনি যা বলতে চান তা অনায়াসে আমাকে বলতে পারেন। আপনার সমস্ত কথা শুনে যদি বুঝতে পারি আমার দ্বারা কোনো উপকার আপনার হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। আমার কথা শুনে সেই মারোয়ারি বলতে আরম্ভ করল, মহাশয়, আমার নাম বালমুকুন্দ। আমি বাল্যকাল থেকে ব্যবসার কাজ ছাড়া অপর কোনো কাজ শিখিনি। এ পর্যন্ত ব্যবসার কাজেই নিজের দিন কাটিয়ে এসেছি, কিন্তু নিজের সামর্থ্যে আজ পর্যন্ত কোনো কারবার করতে সাহস হয়নি। চিরকালই পরের অধীনেই কাজ করে এসেছি। এই কলকাতা শহরে অনেক দিন থেকে একটা প্রধান মারোয়ারির সমস্ত কাজ আমি নিজে করে আসছিলাম। আমি যতদিন পর্যন্ত তার কাজ সামলে এসেছি সেই পর্যন্ত কোনোভাবেই তার একটা মাত্র পয়সাও লোকসান হয়নি, বরং দিন দিন আমি তার কাজের উন্নতি করে এসেছি। আমি কলকাতায় থাকতাম সত্য, কিন্তু ভারতবর্ষের নানা স্থানে তার এক একটি ফার্ম ছিল। আমি কলকাতায় থেকে সেই সমস্ত ফার্মের কাজ দেখাশোনা করতাম। এই সকল ফার্ম থেকে আমার মনিব যথেষ্ট অর্থ সংগ্রহ করে তার দেশে তিনি এখন একজন বড় মানুষের মধ্যে পরিগণিত হয়েছে। তিনি অর্থের যথেষ্ট সংস্থান করেছেন সত্য, কিন্তু তার অবর্তমানে সেই অর্থ ভোগ করতে পারবে তার এরূপ আর কেউ নেই। একমাত্র পুত্র ছিল। তিনি বড় হয়ে নিজের ব্যবসায়ের তত্ত্বাবধান করতে আরম্ভ করেছিলেন, কিন্তু আজ কয়েক মাস হলো হঠাৎ তারও মৃত্যু হয়েছে। এই কারণে আমার মনের দুঃখে তার যে স্থানে যা যা কারবার ছিল তার সমস্ত কাজ বন্ধ করে দিয়েছেন। যখন আমার মনিব তার সমস্ত ব্যবসা বন্ধ করে দিলেন, তখন আর আমার চাকরি থাকবে কি করে? পারিতোষিক বলে আমাকে নগদ 2000 টাকা দিয়ে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন। নগদ 2000 টাকা হাতে পেয়ে একবার মনে করলাম, এতদিন পরের কাছে চাকরি করে দিন কাটিয়েছি, এখন আর কার কাছে পুনরায় চাকরি চেয়ে বেড়াবো? এই মূলধনকে অবলম্বন করে কোনো একটা কারবার আরম্ভ করি, তাতেই কোনোভাবে নিজের দিন কাটাবো। মনে মনে এমন ঠিক করে কারবার শুরু করার উদ্যোগ নিচ্ছি, এমন সময় জানতে পারলাম যে বোম্বাই শহরের কোনো একটা প্রধান মারোয়ারি ফার্মের মনিব গোমস্তার হঠাৎ মৃত্যু হওয়ায় সেই চাকরি খালি হয়েছে। বোম্বাই শহরের সেই ফার্মের নাম আমি আগে থেকেই জানতাম। আমার আগের মনিবের ফার্মের সাথে সেই ফার্মের কারবার চলত, কিন্তু আমাদের পরস্পরের মধ্যে কারোর সাথে চাক্ষুষ দেখাশোনা ছিল না। আমি জানতাম বোম্বাইয়ের সেই ফার্ম অনেক পুরাতন, কারবারও বহু বিস্তৃত। সেই ফার্মের মনিব গোমস্তার পদ শূন্য হয়েছে জানতে পেরে সেই পদপ্রার্থী হয়ে আমি সেই স্থানে একটা দরখাস্ত করলাম। আমি যে ফার্মে কাজ করতাম এবং যে কারণে এখন আমার কাজ নেই, দরখাস্তে তারও সমস্ত অবস্থা আমি বিস্তৃত রূপে লিখে দিলাম। যে পদের প্রার্থী হয়ে আমি দরখাস্ত করলাম, সেই পদ যে আমি পাব সে আশা আমার অতি অল্পই ছিল, কারণ বোম্বাই প্রদেশে সেই কাজের উপযোগী অনেক লোক থাকতে পারে। তারা একজন অপরিচিত ব্যক্তিকে কেন সেই পদে নিযুক্ত করবেন? সে যাই হোক, আমার মনে যতদূর আশা ছিল তার অনেক বেশি কাজে পরিণত হলো। দরখাস্ত পাঠাবার 1 সপ্তাহ পরেই আমি সেই ফার্ম থেকে একটা পত্র পেলাম। পত্রখানি পড়ে আমি বড় বিস্মিত হলাম। দেখলাম
আমার দরখাস্ত মঞ্জুর হয়েছে। বছরে 600 টাকার বেতনে আমাকে সেই কাজে নিযুক্ত করা হয়েছে। তাতে আরও লেখা আছে যে এই পত্র পাওয়ার 10 দিনের মধ্যেই সেই জায়গায় গিয়ে কাজে যোগ দিতে হবে। সেই পত্র পেয়ে আমি খুব সন্তুষ্ট হলাম। তার আগে যার কাছে আমি কাজ করতাম তার কাছ থেকে আমি বছরে 480 টাকা বেতন পেতাম। এখন তার থেকে আমার 120 টাকার বেশি বেতন হলো। সুতরাং নতুন চাকরি সম্বন্ধে আমি আর কোনো রকম ইতস্তত না করে ব্যবসা করবার যে ইচ্ছা হয়েছিল আমার, তা পরিত্যাগ করে বোম্বাই শহরে যাওয়ার জন্যে প্রস্তুত হতে লাগলাম। যেদিন আমি কলকাতা ছেড়ে মুম্বাই যাওয়ার জন্যে মনস্থির করেছিলাম, তার 3-4 দিন পরে একটি লোক এসে হঠাৎ আমার কাছে উপস্থিত হলেন। তিনি যে কি করে আমার বাড়ি চিনলেন তা আমি বলতে বা বুঝতেও পারলাম না। এর আগে আর কখনো যে আমি তাকে দেখেছি তা আমার মনে হলো না। তিনি হঠাৎ আমার কাছে এসেই বললেন, মহাশয়ের নাম কি বালমুকুন? হ্যাঁ মহাশয়, আমারই নাম বালমুকুন। আপনি যে ফার্মে কাজ করতেন সেই ফার্ম এখন উঠে গেছে? ধনী ইচ্ছা করে তার দেনা পাওনা মিটিয়ে দিয়ে তার কারবার উঠিয়ে দিয়েছেন। তাহলে বোধহয় আপনি এখন বেকার বসে আছেন। বেকার বসেছিলাম বটে, কিন্তু এখন বেকার বসে আছি তা আর বলতে পারি না। আপনার কথার মানে আমি বুঝে উঠতে পারলাম না। চাকরি যাওয়ার পর আমি কিছুদিন বসেছিলাম বটে, কিন্তু সম্প্রতি একটি চাকরি জোগাড় হয়েছে। এই কারণেই আমি বলছিলাম যে এখন আর আমি বেকার অবস্থায় বসে নেই। কেন মহাশয়, আপনি আমাকে এ সকল কথা জিজ্ঞেস করছেন? জিজ্ঞাসা করবার বিশেষ কারণ আছে বলেই জিজ্ঞাসা করছি। আপনাকে একটা চাকরিতে নিযুক্ত করবার সিদ্ধান্ত নিয়েই আমি আপনার কাছে এসেছিলাম। আমাকে একটি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপনি আমার কাছে এসেছেন, এ কথার অর্থ আমি বুঝে উঠতে পারছি না। এর অর্থ এমন বিশেষ কিছু নয় যে আপনি বুঝে উঠতে পারছেন না। আমি যে মহাজনের অধীনে কাজ করি তিনি একজন প্রসিদ্ধ ধনী। তিনি জাতিতে মারোয়ারি ব্রাহ্মণ, কিন্তু কেবল বঙ্গদেশ ছাড়া এমন কোনো জায়গা নেই যে সেই সব জায়গায় তার ফার্ম বা কারবার নেই। মাদ্রাজ থেকে হিমালয়, বোম্বাই এবং গুজরাট থেকে বেনারস প্রভৃতি স্থানের মধ্যে যে যে স্থানে প্রধান প্রধান নগর আছে সেই স্থানেই তার একটি একটি শাখা বা ফার্ম আছে। আমার মনে হয় বঙ্গদেশ ছাড়া এক ভারতবর্ষের মধ্যে অল্প বিস্তর 300 জায়গায় তার কারবার হয়ে থাকে। এখন তার নিতান্ত ইচ্ছে যে তিনি বঙ্গদেশের মধ্যেও নিজের কারবার বিস্তৃতভাবে স্থাপন করেন। এই জন্যই আমি কলকাতায় এসেছি। কলকাতার মধ্যে একটি প্রধান ফার্ম তৈরি করে ধীরে ধীরে বঙ্গদেশের প্রধান প্রধান সমস্ত নগরীগুলিতে তার এক একটি শাখা বা ফার্ম স্থাপন করে আমি আমার স্থান অর্থাৎ মাদ্রাজ শহরে ফিরে যাব। কলকাতার ফার্মের অধীনে অনেকগুলো শাখা ফার্ম থাকবে। সুতরাং কলকাতার জন্য একজন অতি উপযুক্ত লোকের প্রয়োজন। আমি আমার একজন বন্ধুর চিঠিতে জানতে পেরেছি যে এই কাজের জন্য আমি যেমন উপযুক্ত লোকের সন্ধান করছি আপনি সেই কাজের ঠিক উপযুক্ত লোক। তার এই কথা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার সম্বন্ধে আপনাকে কে বলেছে তা আমি জানতে পারি কি? উত্তরে তিনি আমার দেশের এক ব্যক্তির নাম বললেন। দেখলাম তার সাথে আমার বিশেষ আলাপ পরিচয় না থাকলেও তিনি যে একেবারে আমার কাছে অপরিচিত, সুতরাং আমি যা মনে মনে ভেবেছিলাম তা হলে হয়তো প্রকৃতই তিনি আমার কথা বলে থাকবেন। তারপর তিনি বললেন, মহাশয়, এখন আমি আপনার কাছে যে কারণে এসেছি তা এখন বোধহয় বেশ বুঝতে পারলেন। তা তো বুঝেছি, কিন্তু আপনি যে প্রকার কাজের কথা আমাকে বললেন সেই সব কাজ আমার দ্বারা কোনোভাবেই সম্পন্ন হওয়া সম্ভবপর না। সমস্ত বঙ্গদেশের প্রধান প্রধান নগরীতে এক একটি কার্যস্থল তৈরি করে সেই সকল কাজের ভালোভাবে তত্ত্বাবধান করতে হলে আমার মতো সদৃশ্য বুদ্ধিজীবী লোকের দ্বারা
সে কাজ হবার সম্ভাবনা নিতান্ত অল্প। আপনি যদি আমার পরামর্শ শোনেন, তাহলে আমার থেকে বেশি বুদ্ধিমান ও কার্যক্ষম অপর কোনো ব্যক্তির খোঁজ করুন। সে খোঁজ করবার আমার আর প্রয়োজন নেই। যদি আমার বিশ্বাস না হতো বা অপরের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে পারতাম যে আপনার দ্বারা আমাদের প্রস্তাবিত কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই, তাহলে বোধহয় আমি কখনোই আপনার কাছে আসতাম না। সেই কাজ আপনার দ্বারা হবে না এ কথা আপনি তো বলবেনই। কারণ যেসব ব্যক্তির কোনো কাজে ভালোভাবে পারদর্শিতা থাকে, তিনি কখনোই নিজের গুণ নিজের মুখে স্বীকার করেন না। অধিকাংশ সময় বরং তিনি তার বিপরীতই বলে থাকেন। সে যা হোক, সেই কাজ আপনার দ্বারা সঠিকভাবে হতে পারুক আর না পারুক, তা আমরা বুঝতে পারব। আপনি কবে থেকে আমাদের কাজে যোগ দেবেন তা এখন আমাকে স্পষ্ট করে বলে দিন। আমি যদি আপনাদের কাজ সম্পন্ন করে উঠতে পারি, তাহলে কি আপনি সেই কাজে আমাকে নিযুক্ত করতে চান? তা হয়তো চাই। এই অবস্থাতেও যদি আপনি আমাকে কাজে নিযুক্ত করতে চান, তাহলে আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন আমি অন্য কোনো জায়গায় চাকরি গ্রহণ করতে অসমর্থ। কেন? আমি আগেই অন্য আর এক জায়গায় চাকরি স্বীকার করেছি এবং সেই জায়গায় শীঘ্রই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটি কোথায়? মুম্বাই শহরে। এমন অবস্থায় বলুন দেখি মহাশয়, আমি কিভাবে আপনার চাকরি করতে সম্মত হতে পারি? আপনি একটি কাজে যোগ দিয়েছেন মাত্র, কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় যাননি বা সেই কাজ করতে আরম্ভ করেননি। ছোটবেলা থেকে আরম্ভ করে পরের কাছে চাকরি করতে করতে আপনি এখন এত বড় হয়েছেন। বলুন দেখি, কোনো লোক কোনো স্থানে কাজ করতে করতে যদি অপর কোনো স্থানে কিছু সুবিধে বিবেচনা করেন, তাহলে তিনি সেই কাজ ছেড়ে অন্য কোনো কাজে যোগ দেন, তাতে ভুল কি আছে? আমার মনে হয় আপনার পরিচিত যত লোক এমনভাবে এক জায়গায় থেকে কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় চলে গেছেন, তার একটি দুটি তালিকা আপনি এখন প্রস্তুত করে দিতে পারেন। মূল কথা, এমন লোকের সংখ্যা জগতে এত বেশি যে তা ঠিক করা সহজ নয়। আপনি যখন অন্য কাজ করতে রাজি হননি, তখন সেই কাজে আপনাকে যে যেতেই হবে তার কোনো মানে নেই। যে জায়গায় আপনি আপনার নতুন চাকরি পেয়েছেন, সেখানে তারা আপনাকে কেমন বেতন দিচ্ছেন তা আমি জানতে পারি কি? তা বলতে আমার কোনো অসুবিধা নেই। তারা আমাকে যে বেতন দিতে রাজি হয়েছেন তা খুব বেশি না, বরং খুবই সামান্য। বছরে তারা আমাকে 600 টাকা দেবেন। এই কথা আপনাকে আমার আগে বলা উচিত ছিল, কারণ তাহলে এতগুলো বাজে কথা নিয়ে আমাদের সময় নষ্ট করবার কোনো প্রয়োজন হতো না। যখন চাকরি আপনার জীবিকা, তখন আপনাকে চাকরি করতেই হবে। যখন চাকরি করতে হবে, তখন ভালো ঘরে বেশি বেতন পেলে সেই সুযোগ কে পরিত্যাগ করতে চায়? আচ্ছা, আপনারা আপনাদের প্রস্তাবিত কাজের জন্যে যে লোক নিযুক্ত করতে চেয়েছেন, তার জন্যে তাকে কেমন বেতন দেবেন ঠিক করেছেন? আমি নিজে ধনী না বা আমার নিজের কারবার না। আমার মনিব আছে। আমিও আমার মনিবের একজন বেতনভোগী চাকর। আমাদের মনিবের নিয়ম আছে, তিনি তার লোকজনকে বছরের হিসেবে বেতন দেন না। কারণ তিনি বেশ জানেন, যিনি যেমন বেতনের চাকরি করুন না কেন, সেই বেতন দিয়ে তাকে তার পরিবার চালাতে হয়। সুতরাং বছরে বেতন পেলে কোনো ব্যক্তি তার পরিবারের লোকজনের খরচা চালাতে পারবেন না। এই জন্য আমার মনিবের আদেশ যে তার কাজ মাফিক মাসিক হিসেবে বেতন প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের ভেতরেই পাবে। আপনার জন্য প্রথমেই আমার মনিবের সাথে কথা হয়েছিল। তিনি আমাকে বলে দিয়েছিলেন যে সেই কাজের জন্য যদি আপনি কোনো একজন ভালো লোক পান, তাহলে তার মাসিক বেতন তিনি 300 টাকার বেশি দেবেন। এখন কিন্তু 100 টাকার বেশি দেবেন না। ভালো করে তার মনোমতো কাজ করতে পারলে প্রত্যেক বছরে 25 টাকা হিসেবে বাড়িয়ে দেবেন। এইভাবে আস্তে আস্তে তার বেতন মাসিক 300 টাকায় এসে উপস্থিত হবে। তারপর তার বেতন আর বেশি বাড়বে না। এখন মহাশয় দেখুন দেখি, মাসিক 100 টাকা হিসেবে বেতন হলেও বাৎসরিক হিসেবে আপনার বেতন হবে 1200 টাকা। অর্থাৎ যা এখন আপনি পাবেন বলে ঠিক হয়েছে তার দ্বিগুণ। এমন অবস্থায়ও আপনি
আমার প্রস্তাবের বিষয়ে সম্মত হতে পারবেন কি না সেই বিষয়ে একটু বিবেচনা করে দেখুন। তার এই কথা শুনে আমি মনে করলাম, এই ব্যক্তি যা বলছে তা তো সত্যিই। যখন পরাধীনতা স্বীকার করে চাকরি করতে রাজি হয়েছি, তখন যে জায়গায় বেশি অর্থ পাওয়া যাচ্ছে সেই জায়গা পরিত্যাগ করব কেন? বিশেষত যে ব্যক্তি আমার বাড়িতে এসে আমাকে তোষামদ করে বেশি বেতনে আমাকে একটি চাকরি দিচ্ছে, তখন সেই চাকরিই বা আমি হেলায় ছেড়ে দিচ্ছি কেন? মাসিক 50 টাকার পরিবর্তে 100 টাকাই বা গ্রহণ করছি না কেন? আমি বেশ বুঝতে পারছি যে এমন অবস্থায় এমন সুযোগ ছেড়ে দেয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত না। মনে মনে এই সব ভেবে আমি সেই ব্যক্তিকে বললাম, মনে করুন আমি যদি আমার চাকরি ছেড়ে দিয়ে আপনাদের কাজে যোগ দিই, তাহলে কত তারিখ থেকে আমাকে সেই কাজে যোগ দিতে হবে? এখন থেকেই আমি আপনাকে নিযুক্ত করব। আজ থেকেই আপনি আমাদের কাজ করতে আরম্ভ করবেন। দেখুন মহাশয়, আমি যে ফার্মে চাকরি স্বীকার করেছি সেই ফার্ম জগৎ বিখ্যাত ও বহুদিনের পুরাতন ফার্ম। আপনার পরামর্শে সেই জায়গা থেকে চাকরি ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া কি যুক্তিসঙ্গত? আমাদের ফার্ম যদি সামান্য ফার্ম হতো তাহলে আপনার চাকরি ছেড়ে দিতে আমি কখনই পরামর্শ দিতাম। আপনি যে ফার্মের কথা বলছেন সেই ফার্ম অপেক্ষা ধনবান ও উৎকৃষ্ট ফার্ম এদেশে যদি কারোর থেকে থাকে তা হলো আমাদের। যে ফার্মের শাখা ভারতবর্ষের সমস্ত প্রধান প্রধান নগরীতে আছে সেই স্থানে চাকরি করা ভাগ্যের বিষয়। বিশেষত আপনি আমাদের ফার্মের নিয়ম সম্বন্ধে জানেন না বলেই এমন কথা বলছেন। আমাদের ফার্মের কর্মচারীরা তাদের কার্যদক্ষতা দেখে আমাদের কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পারলে মূল ফার্মের লভ্য অংশ থেকে কমিশন দিয়ে বাৎসরিক একটি অংশ দেওয়া হয়ে থাকে, যে অংশ শুনতে অতি সামান্য হলেও আদতে কিন্তু সামান্য না। এমনকি একজন কর্মচারী বছর বছর তার বেতন ছাড়াও 500-600 পর্যন্ত টাকা পেয়ে থাকেন। তবে আমাদের কাজের আরেকটা প্রধান সুবিধে আছে। এই সুবিধে কেবলমাত্র আমাদের ফার্ম ছাড়া এ পর্যন্ত অপর কোনো স্থানেই লক্ষ্য করা যায়নি। যিনি যে স্থানেই চাকরি করুন না কেন, 1 মাস চাকরি পূর্ণ না হলে সেই মাসের বেতন কেউ পান না। কিন্তু আমাদের নিয়ম তেমন, আমরা সকলেই অগ্রিম বেতন পাই। অর্থাৎ ধরুন মাস পড়বে, অমনি আমরা সেই মাসের বেতন অগ্রিম পেয়ে যাব। এমন অবস্থায় আপনি বিবেচনা করে দেখুন যে আপনি আমাদের সরকারের কাজ করতে প্রস্তুত আছেন কিনা। যদি আপনি আমাদের প্রস্তাবিত চাকরি গ্রহণ করতে সম্মত হন তাহলে আপনি কাল আমার সাথে সাক্ষাৎ করবেন। এখন আমি তাহলে আসি। এই বলে তিনি যাওয়ার জন্য উদ্যত হলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মহাশয়, আমি কাল আপনার সাথে সাক্ষাৎ করতে গিয়ে কার খোঁজ করব? আপনার নাম তো আমি এ পর্যন্ত জানতে পারলাম না। আমার নাম মানিক চাঁদ। আপনি আমার নাম বলে খোঁজ করলেই আমাকে দেখতে পাবেন। কোথায় যেতে হবে আমাকে আপনার সাথে দেখা করার জন্য? আমার বাড়িতে? না না না, আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বেলা 10টা থেকে 5টা পর্যন্ত আমি আমার বাড়িতে থাকবো না। নির্জন একটা ঘর নিয়েছি, সেই জায়গায় বসে আমি কি পদ্ধতিতে কাজ করব তাই ঠিক করছি। আপনি সেই জায়গায় যাবেন, সেইখানেই আমার সাথে আপনার দেখা হবে। সেই জায়গাটা কোথায়? বড়বাজার রাজার কাটরা। রাজার কাটরায় দোতলার ওপর 25-26 নম্বরের ঘর। আচ্ছা, আমি এ বিষয়ে একটু বিবেচনা করে দেখি এবং আমার 2-1 বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে দেখি। পরামর্শ করে আমি যেটা ঠিক করব তা আপনার কাছে গিয়ে বলে আসব। যদি আপনাদের কাছে চাকরি করি তাও গিয়ে বলে আসব, আর না করি তাও আপনাকে জানাবো। আমার সাথে এইসব কথাবার্তা হবার পর মানিকবাবু আমার বাড়ি থেকে চলে গেলেন। সেই চাকরি আমি করব একরূপ স্থিরই করেছিলাম। তারপর 2-1 বন্ধু বান্ধবকে একবার জিজ্ঞেস করা কর্তব্য মনে করলাম। সেদিন রাত্রিতেই আমি আমার 2-1 বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করলাম। সকলেই আমাকে মানিকচাঁদের প্রস্তাবিত কাজে যোগ দেওয়ার পরামর্শ দিল। আমিও তাই মনে মনে ঠিক করলাম যে
পরের দিন মানিকবাবুর কাছে গিয়ে তার ফার্মেই কাজে যোগ দেব। পরের দিন বেলা আন্দাজ 11টার সময় আমি রাজার কাটুয়ায় গিয়ে উপস্থিত হলাম। রাজার কাটার প্রত্যেক ঘরেই আমি আগে থেকে জানতাম। দোতলার ওপর গিয়ে 25-26 নম্বর ঘরের সামনে গিয়ে উপস্থিত হলাম। সেই দুটি ঘর অনেক দিন থেকে খালি ছিল। সেখানকার প্রত্যেক ঘরেরই বারান্দার দিকে দুটো করে দরজা আছে মাত্র। কোনো কোনো ঘরের মধ্যে এক ঘর থেকে অপর ঘরে যাতায়াত করবার জন্যে একটি দরজা আছে। কোনো ব্যক্তি দুটি ঘর একসাথে নিলে উভয় ঘরের মধ্যে যাতায়াতের জন্য পাই সেই দরজা খুলে রাখেন, আর যদি কেবলমাত্র একটি ঘর নেন তাহলে সেই দরজা বন্ধ থাকে। আমি 25 নম্বরের ঘরের সামনে গিয়ে দেখলাম তার বাইরের দুটি দরজাই ভিতর থেকে বন্ধ। 26 নম্বর ঘরের একটি দরজা ভিতর থেকে বন্ধ, কিন্তু একটা দরজা খোলা। সেই দরজার ওপরে একটি পর্দা ঝোলানো আছে। সেই পর্দার বাইরে দারোয়ানের মতো একটি লোক বসে আছে। আমি সেখানে গিয়ে প্রথমেই সেই দারোয়ানকে জিজ্ঞেস করলাম, মানিকচাঁদ বাবু নামে কোনো ব্যক্তি এখানে আছেন কি? তখন সেই দারোয়ান সেই ঘর দেখিয়ে দিয়ে উত্তরে আমাকে বলল, হ্যাঁ মহাশয়, বাবু সাহেব এই ঘরেই থাকেন, তিনি এখন এর ভেতরেই আছেন। দারোয়ানের এই কথা শুনে সেই পর্দা ঠেলে আমি সেই ঘরের ভিতর ঢুকলাম। দেখলাম মারোয়ারিরা সবসময় যেভাবে বসে নিজের নিজের কাজ করে থাকেন, ইনি কিন্তু সেভাবে বসে নিজের কাজ করেন না। ঘরের মেঝের ওপর কোনো বিছানা বা যেভাবে মারোয়ারিরা গদি বিছিয়ে তার ওপর শুয়ে থাকেন, সেই ঘরের ভিতর সেইভাবে কোনো কিছু নেই। যা আছে তা মারোয়ার পদ্ধতির সম্পূর্ণ বিপরীত। সেই ঘরের ঠিক মাঝখানে একটি টেবিল আছে। একখানি চেয়ারে বসে মানিকচাঁদ সেই টেবিলের উপরে কাগজপত্র বিছিয়ে লেখাপড়া করছে, এবং তার বাম ও দক্ষিণ দুই পাশে দুটি খালি চেয়ার রাখা আছে। টেবিলের ওপর যে সকল কাগজপত্র ছড়ানো রয়েছে তার মধ্যে মারোয়ারিদের ব্যবহারের উপযোগী কোনোরূপ খাতাপত্র নেই। কতগুলি সাদা ও লেখা ফুলিস্কপ কাগজ। আমি সেই ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই মানিকচাঁদ বাবুর সাথে আমার সাক্ষাৎ হলো। তখন তিনি বিশেষভাবে অভ্যর্থনা করে আমাকে তার বাম পাশের চেয়ারের ওপর বসালেন। তার নির্দেশ অনুসারে আমি সেই স্থানে বসলাম। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কতক্ষণ এখানে এসেছেন? এখনই আসলাম। আপনার এই জায়গাটা খুঁজতে কোনো কষ্ট হয়নি তো? কোনো কষ্ট হয়নি, কারণ এই জায়গাটা আমি ভালোভাবে চিনি। সুতরাং এই জায়গাটি খুঁজতে আমার কোনো কষ্ট হয়নি। আপনি তাহলে কিছু ঠিক করে উঠতে পেরেছেন কি? আমার চাকরি করার সম্বন্ধে হ্যাঁ। ঠিক না করলে আর আমি এখানে আসবো কেন? কি ঠিক করলেন? আমাদের কাছে চাকরি করবেন নাকি আগে থেকে যেখানে চাকরি পেয়েছিলেন সেখানে গিয়েই চাকরি করবেন? না মহাশয়, আমি আর সেখানে যাব না। আপনাদের অধীনেই চাকরি করব, এটি আমি ঠিক করেছি। এখন কবে থেকে এবং কোথায় আমাকে কাজে যোগ দিতে হবে তা যদি আপনি আমাকে বলে দেন, আমি সেইখানে গিয়ে কাজ করতে শুরু করি। আমি আগেই বলেছি, কলকাতা ছেড়ে আপাতত আপনাকে কোথাও যেতে হবে না। এখানে থেকেই সমস্ত কাজ করবেন। কেবলমাত্র মফস্বলের যখন যে জায়গায় আমাদের মনি একটি করে শাখা ব্যবসা স্থাপন করবেন, সেই সময় কেবলমাত্র একবার সেই জায়গায় গেলেই চলবে। তারপর সেই জায়গায় কাজের বন্দোবস্ত করে দিয়ে আবার আপনি এই কলকাতায় চলে আসবেন। কত তারিখ থেকে আমি এই কাজে যোগ দেব? এখন থেকেই আপনি আমাদের কাজে নিযুক্ত হলেন। বেতন এখন থেকে আপনি পাবেন, কিন্তু নিয়োগপত্র আজ আমি আপনাকে দিচ্ছি না। আপনি কাল এই সময় একবার এখানে আসবেন। সেই সময় আমাদের কাজের নিয়ম অনুসারে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে আপনার নিয়োগপত্র আপনাকে দেব, এবং আপাতত আপনাকে কি কি কাজ করতে হবে তাও আপনাকে বলে দেব। বোম্বাই শহরের যে মহাজনের কাছে আপনি চাকরি পেয়েছিলেন তার লিখিত যে সকল চিঠিপত্র আপনার কাছে আছে, এবং নতুন কাজে নিযুক্ত হওয়ার যে নিয়োগপত্র আপনি পেয়েছেন
কাল যখন আপনি আমার কাছে আসবেন সেই সময় সেই সকল আপনার সঙ্গে করে আনবেন। সেইগুলোই আপনার প্রয়োজন? প্রয়োজন আছে বলেই বলছি, আনলেই দেখতে পাবেন। আচ্ছা, তাই হবে। এই বলে আমি সেদিন সেইখান থেকে বেরিয়ে আবার বাড়ি ফিরে যাই। একবার মনে করলাম আমার নিয়োগপত্র বা চিঠিপত্রে ওনার প্রয়োজন কি? কেন আমি সেই সকল জিনিস তার কাছে নিয়ে যাব? আবার ভাবলাম আমি যে অন্য জায়গায় চাকরি সংগ্রহ করতে পেরেছি তা নয়তো তিনি আমার কথায় বিশ্বাস করেননি। এই জন্যেই সেই কাগজ দেখতে চেয়েছে। আমি তার কাছে যেসব কথা বলেছি তা প্রকৃত কি সত্য না মিথ্যে, সেটাই মানিকচাঁদবাবু বোধহয় জানতে চান। সে যাই হোক, সেই সকল কাগজপত্র তাকে দেখাতে আমি কোনো ভুল বলে বুঝতে পারছি না। মনে মনে এমনটি ভেবে পরদিন আমি আমার নিয়োগপত্রের সাথে পুনরায় সেই স্থানে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম দারোয়ান সেইভাবেই বসে আছে। মানিকচাঁদবাবু সেই জায়গায় একইভাবে বসে বিশেষ মনোযোগের সাথে নিজের কাছে নিযুক্ত আছে। আগের দিনের মতো আমি মানিকচাঁদবাবুর ঘরের ভিতরে প্রবেশ করলে তিনি আমাকে সেই চেয়ারের ওপরে বসতে বললেন। আমি সেখানে বসলে তিনি তার হাতের লেখা সেই টেবিলের ওপর রেখে আমার দিকে একটু ঘুরে বসলেন ও আমাকে বললেন, নমস্কার। এসে গেছি গল্প শুধু গল্প নয় আরেকটি নতুন গল্প নিয়ে। আমি গল্প শুধু গল্প নয় চ্যানেল থেকে সৌম্য বলছি। প্রথমেই আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, দয়া করে হেডফোনটি লাগিয়ে নিন 3D অডিও পাওয়ার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প জুয়া চুরির সাজা। শুনতে থাকুন দারোগা প্রিয়নাথের গল্প জুয়া চুরির সাজা। কেমন মহাশয়, আপনি আমাদের কাজে নিযুক্ত হয়েছেন তো? হ্যাঁ মহাশয়, সে কথা আমি গতকালই তো আপনাকে বলেছি। আমি যে সকল কাগজপত্র আনতে বলেছিলাম তা আপনি সঙ্গে করে এনেছেন, নাকি ভুলে আপনার বাড়িতে রেখে এসেছেন? না মহাশয়, আমি ভুলে কাগজপত্র রেখে আসিনি, সঙ্গে করেই এনেছি। ওইগুলো আমি আপনার হাতে এখনই দেব কি? না, এখন নয়, একটু অপেক্ষা করুন। যখন আমার প্রয়োজন হবে তখনই আপনি ওইগুলো আমাকে দেবেন। এখন আপনি আপনার অগ্রিম বেতন নিয়ে আপনার কাজে যোগ দিন। এই কথা শুনে মানিকচাঁদ তার টেবিলের দেরাজ থেকে 10খানা 10 টাকা হিসেবের নোট বার করে আমার হাতে দিয়ে বললেন, এই নিন মহাশয় আপনার অগ্রিম বেতন। নোট 10খানি নিজের হাতে নিয়ে বললাম, এর জন্য আমাকে কোনো রসিদ দিতে হবে কি? না, বেতনের টাকা পেলেন তার আর রসিদ কি? দেখি আপনি কি কাগজপত্র এনেছেন। মানিকচাঁদের এই কথা শুনে আমার নিয়োগপত্রখানি ও একখানা চিঠি, যা আমি মুম্বাই থেকে কয়েকদিন আগে মাত্র পেয়েছিলাম, তা তার হাতে দিলাম। মানিকচাঁদ নিয়োগপত্রখানি ও চিঠিখানি একবার পড়ে দেখলেন ও শেষে বললেন, আপনি এই পত্রের উত্তর লিখেছেন কি? না। নিয়োগপত্রটা পাবার পর কোনো পত্র লিখেছেন? না, সর্বপ্রথমে আমি যে একটা দরখাস্ত করেছিলাম, তারপর আমি আর কোনো পত্র সেইখানে দিইনি। এখন এই পত্রের উত্তর আপনার দেওয়া কর্তব্য। উত্তরে কি লিখব? কেন আপনি সেই চাকরি করতে ইচ্ছুক না এ কথা লিখে দেওয়া উচিত নয় কি? না লিখলেই বা ক্ষতি কি? আমি সেখানে না গেলেই তারা জানতে পারবেন যে আমি সেই কাজ করতে রাজি না। তখন তারা অন্য লোকের বন্দোবস্ত করে নিতে পারবেন। না, সেটা কর্তব্য বা ভদ্র ব্যবহার না।
কাগজ কলম প্রভৃতি সমস্তই আপনার সামনে পড়ে রয়েছে। এখনই একটা চিঠি লিখে ডাকে ফেলে দিন। আপনার চিঠি পেয়ে যখন ওনারা জানতে পারবেন যে আপনি তাদের চাকরি করতে চান না, তখন তারা অন্য লোকের বন্দোবস্ত করে নেবেন, না হলে তাদের কাজের ক্ষতি হতে পারে। মানিকচাঁদের কথা শুনে ভাবলাম, তিনি যা বলছেন তা তো নিতান্ত যুক্তিসঙ্গত। সুতরাং এ সম্বন্ধে তাকে আর কিছু না বলে তারই টেবিলের ওপর থেকে একখানা কাগজ নিয়ে সেইখানেই বসে আমি একখানি চিঠি লিখলাম। সেই চিঠিতে বেশি কোনো কথা লিখলাম না, কেবল এটাই লিখলাম, আপনারা অনুগ্রহ করে আপনাদের ফার্মে যে একটা চাকরি দিয়েছিলেন, আমি আপাতত সেই চাকরি করতে পারবো না। আপনারা আমাকে যে বেতন দেওয়ার সম্মত আছেন তার দ্বিগুণ বেতনে আমি এখানেই একটি চাকরি পেয়েছি। সুতরাং আপনাদের দেয়া চাকরি গ্রহণ করতে পারলাম না বলে আমার অপরাধ মার্জনা করবে। চিঠি লেখা শেষ হলে মানিক একখানি অর্ধ আনা মূল্যের খাম আমার হাতে দিলেন। সেই খামের ভিতর আমার লিখিত চিঠিটা পুড়ে তাতে শিরোনাম লিখে সেই টেবিলের উপর রাখলাম। টেবিলের উপরে একটি পাত্রে একটু জল রাখা ছিল। মানিকচাঁদ নিজে তার আঙুলে একটু জল নিয়ে আমার সামনে খামের মুখটা বন্ধ করে দিলেন এবং আমাকে কিছু না বলে তার দারোয়ানকে ডাকলেন। সে আগে থেকেই সেই ঘরের বাইরে বসেছিল। ডাকা মাত্র সে সেই ঘরের ভেতরে প্রবেশ করল। মানিকচাঁদবাবু আমাকে আর কোনো কথা জিজ্ঞাসা না করে সেই চিঠিটা সেই দারোয়ানের হাতে দিলেন ও বললেন, এই চিঠিটা এখনই তুমি ডাকঘরে দিয়ে এসো। দারোয়ান কোনো কথা না বলেই সেই চিঠি হাতে নিয়ে দ্রুতপদে সেই ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন আর যতক্ষণ আমি সেইখানে ছিলাম তার মধ্যে সেই দারোয়ানকে আমি আর দেখতে পেলাম না। দারোয়ান চলে যাওয়ার পর মানিকচাঁদবাবু আমার দেয়া সেই নিয়োগপত্র ও মুম্বাইয়ের যে পত্রটি আমি তার হাতে দিয়েছিলাম সেটা তিনি তার টেবিলের দেরাজের ভিতর বন্ধ করে রাখলেন এবং আমাকে বললেন, এগুলো এখন আমার কাছে থাকলো। মানিকচাঁদবাবুর এই কথার কোনো উত্তর দেওয়ার আগেই তিনি বললেন, এখন আমি খুব ব্যস্ত, আপনি এখন আপনার বাড়ি যেতে পারেন। আপনাকে আমি তো কাজ দিচ্ছি, যত কম দিনে পারেন সেই কাজটা আপনি সম্পন্ন করুন। 4 দিন পর একবার আপনি এখানে এসে আমাকে বলে যাবেন যে সেই কাজ কতদূর পর্যন্ত আপনি সম্পন্ন করতে পেরেছেন। খুব তাড়াতাড়ি করার প্রয়োজন। কি কাজ করতে হবে? বঙ্গদেশের মধ্যে কোন কোন নগরে আমাদের শাখা কার্যস্থান করবার প্রয়োজন তারই একটা তালিকা প্রস্তুত। তারপর আর যা যা করতে হবে তা আমি পরে বলে দেব। আমি কিভাবে সেই তালিকা প্রস্তুত করব? কেন? আপনি বহুদিন ধরে কলকাতায় একটা নামী ফার্মে কাজ করতেন। সেই ফার্মের সাথে বঙ্গদেশের যে যে জায়গায় ফার্মের কাজ ছিল তা আপনি ভালোভাবেই জানেন। সুতরাং একটু চিন্তা করে আপনি সেই সব জায়গার একটা তালিকা অনায়াসেই প্রস্তুত করতে পারবেন। তাছাড়া এই কলকাতায় আরও অনেক ফার্মের কর্মচারীগণের সাথে যে আপনার আলাপ পরিচয় আছে সে সম্বন্ধে আর কোনো সন্দেহ আমার নেই। দরকার হলে আপনি তাদেরকেও জিজ্ঞাসা করে নিতে পারেন। আচ্ছা, তাই হবে। আপনার আদেশ অনুযায়ী একটা তালিকা প্রস্তুত করে 4 দিন পরে আমি আপনার সাথে দেখা করব। আমি আপনার ওপর যে কাজের ভাগটা দিলাম তা শুনতে যেমন সহজ মনে হচ্ছে, কাজটা কিন্তু ততটা সহজ নয়। 4 দিনের মধ্যে যে আপনি সেই কাজ শেষ করতে পারবেন তা আমার মনে হয়। তবুও যতদূর সম্ভব সেই কাজ করে 4 দিন পরে আবার আমার সাথে দেখা করবেন। অন্য আর কোন কোন বিষয়ে হস্তক্ষেপ করবার আপাতত প্রয়োজন হবে সেটাও আমি সেই দিন আপনাকে বলে দেব। এই বলে মানিকচাঁদ নিজের কাজে মন দিল। তার অবস্থা দেখে আমি মনে মনে ভাবলাম, এ সম্বন্ধে তিনি এখন আর বেশি সময় নষ্ট করতে ইচ্ছুক না। সুতরাং তাকে আর কিছু না বলে আমি আস্তে আস্তে সেই দিন সেইখান থেকে বেরিয়ে এলাম এবং আস্তে আস্তে আপন বাড়িতে গিয়ে হাজির হলাম। 4 দিন অনবরত ভাবনা চিন্তা এবং অপর ফার্মের আমার পরিচিত অন্য কর্মচারীদের সাথে পরামর্শ করে বঙ্গদেশের যতগুলি প্রধান প্রধান নগরের নাম
সংগৃহীত হওয়ার সম্ভাবনা ছিল তা সংগ্রহ করে তার একটি তালিকা প্রস্তুত করলাম। 4 দিন পরে অর্থাৎ 5 দিনের মাথায় আমি সেই তালিকা সহ পুনরায় রাজার কাটুয়ায় গিয়ে উপস্থিত হলাম। সেখানে আগেরবার মানিকচাঁদকে আমি যেমন অবস্থায় দেখতে পেয়েছিলাম আজও দেখলাম। তিনি সেখানে সেইভাবে বসে বসে নিজের কাজ করছিলেন। তার দারোয়ানও সেই আগেরবারের মতো একইভাবে ঘরের বাইরে বসে রয়েছে। আমি ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই তিনি আমাকে সেই স্থানে বসতে বললেন। আমি সেখানে বসার পর তিনি বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার হাতের কাজটা শেষ করে আপনার সাথে কথা বলছি। এই বলে তিনি নিজের কাজে মনোনিবেশ করলেন। আমি সেখানে স্থির হয়ে বসে রইলাম। এইভাবে প্রায় 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তিনি নিজের হাতের কলম রেখে আমার দিকে তাকালেন ও বললেন, এখন আমি আপনার কথা শুনতে প্রস্তুত, বলুন এখন আমাকে কি করতে হবে? আপনাকে এখন কিছুই করতে হবে না। আপনি আমাকে একটি তালিকা প্রস্তুত করে আনতে বলেছিলেন, তাই আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। বঙ্গদেশের মধ্যে কোন কোন জায়গায় আমাদের শাখা কার্যালয় খুলতে হবে তারই তালিকা। হ্যাঁ প্রস্তুত হয়েছে? হ্যাঁ, প্রস্তুত করে নিয়ে এসেছি। এত অল্প সময়ের মধ্যে এমন একটি কাজ আপনি সম্পন্ন করে উঠতে পেরেছেন, বাহ! অনেক ভাবনা চিন্তা না করলে এরূপ তালিকা সহজে কোনোভাবে প্রস্তুত হতে পারে না। সেই তালিকা প্রস্তুত করতে আমি আপনাকে 10 দিন সময় দিয়েছিলাম না? না মহাশয়, আপনি আমাকে 4 দিন মাত্র সময় দিয়েছিলেন। তার মধ্যেই যতদূর সম্ভব আমি একটি তালিকা প্রস্তুত করে এনেছি। আপনি একবার দেখলেই জানতে পারবেন যে সেই তালিকা প্রস্তুত করতে সমর্থ হতে পেরেছি কিনা। এই বলে আমার আনা তালিকাটি মানিকচাঁদের হাতে দিলাম। মানিকচাঁদ সেই তালিকাখানি একবার আদ্যপান্ত দেখে বললেন, এই তালিকায় আপনি অনেকগুলো নাম লিখেছেন সত্যি, কিন্তু আমার বিশ্বাস বঙ্গদেশের মধ্যে এদের থেকেও কারবারের অনেক ভালো ভালো জায়গা আছে। সেই জায়গাগুলিও আপনি যদি খুঁজে বার করতে পারেন তাহলে ভালো হয়। আমি আপনাকে আরও 10 দিন সময় দিলাম। একটু চেষ্টা করে সেই 10 দিনের মধ্যে যাতে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারেন তার চেষ্টা করবেন। আর তার 11 দিন পর আপনি আবার আমার কাছে আসবেন, আপনার প্রস্তুত করা তালিকাখানি আমাকে দেবেন। সেই দিন থেকেই সেই সব জায়গায় শাখা কার্যালয় স্থাপন করার জন্যে যে বন্দোবস্ত করবার প্রয়োজন হবে তা আমি করব। কোন কোন স্থানে শাখা কার্যালয় স্থাপন করতে হবে তা স্থির করবার জন্য আর বেশি সময় যেন না লাগে। এই 10 দিনের মধ্যেই যেন সমস্ত কাজ শেষ হয়। কোন কোন স্থানে শাখা কার্যালয় স্থাপন করলে চলতে পারে অনেক ভেবে এবং অনেক অনুসন্ধান করে তা তো আমি এরকম ঠিকই করেছি। তাছাড়া আর যে সব কারবার এর জন্য উপযোগী স্থান আছে তা জেনে নিতে 10 দিনের প্রয়োজন হবে না, 2-4 দিনের মধ্যেই আমি তা জেনে নিতে পারি। সে ভালো কথা। যে কাজ আপনি আর 4 দিনের মধ্যে সম্পন্ন করতে পারবেন বলে আপনার বিশ্বাস, সেই কাজ 10 দিনের মধ্যে যে সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এত কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে 10 দিনের মধ্যে আমি কোনোভাবেই অন্য কোনো কাজে হাত দিতে পারবো না। 11 দিন পরে আপনি ঠিক এই সময় এখানে আসবেন, সেই দিন আমি সমস্ত ঠিক করে দেখে নেব। যেমন আদেশ পেলাম কাজেও আমি তেমনই করলাম। দেখে শুনে আরও কতগুলি ভালো ভালো স্থানের নাম বের করে 2-3 দিনের মধ্যে একটি তালিকা প্রস্তুত করলাম। তালিকাখানি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেলে আমি ভাবলাম একবার রাজার কাটুয়ায় গিয়ে মানিকচাঁদের সাথে দেখা করে আসি, তিনি সেই তালিকা সম্বন্ধে আর কোনো নতুন কথা বলেন কিনা। এই ভেবে আমি 5 দিন পরে আবার সেই রাজার কাটুয়ায় গেলাম, কিন্তু সেই দিন মানিকচাঁদ বা তার দারোয়ানকে দেখতে পেলাম না। দেখলাম ঘর তালাবন্ধ। আবার তারপর দিন গেলাম, সেদিনও সেইভাবে তালাবন্ধ দেখলাম। এইভাবে 10 দিন পর্যন্ত প্রত্যেক দিন একবার করে
সেই স্থানে যেতে লাগলাম, কিন্তু 11 দিনের মাথায়ও মানিকচাঁদ বা তার দারোয়ানের সাথে সাক্ষাৎ হলো না। এমন ব্যাপার দেখে আমি মনে করলাম কোনো কার্যবশত হয়তো মানিকচাঁদ অন্য জায়গায় গেছেন, অথবা তার কোনোভাবে শরীর অসুস্থ হয়েছে। 11 দিনের দিন আবার সেই জায়গায় গেলাম। আগে যেমনভাবে মানিকচাঁদ এবং তার দারোয়ানকে দেখতে পেয়েছিলাম, আজ উভয়কেই সেইভাবে দেখলাম দারোয়ান সেই ঘরের দরজায় বসে আছে, আর মানিকচাঁদ ঘরের ভিতর বসে লেখাপড়ায় নিযুক্ত আছেন। আমি ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই মানিকচাঁদ আগের মতো আমাকে বসবার জায়গা দিলেন। আমি সেই স্থানে বসলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন মহাশয়, আপনার ওপর আমি যে কাজের ভার দিয়েছিলাম তা শেষ করতে পেরেছেন কি? উত্তরে আমি বললাম, সে কাজ আমার অনেক দিন শেষ হয়ে গিয়েছে। আমি তার একটা সম্পূর্ণ তালিকাও প্রস্তুত করে এনেছি। এই বলে আমি যে তালিকাখানি প্রস্তুত করে এনেছিলাম তা তার হাতে দিলাম। তিনি সেটা নিজের হাতে নিলেন, একবার আদ্যপান্ত ভালোভাবে দেখলেন ও শেষে বললেন, আমার মনে হচ্ছে আপনি যে তালিকা প্রস্তুত করেছেন তাতেই আপাতত আমাদের কাজ চালাতে পারব। আচ্ছা, এই তালিকাটি আমার কাছে থাকুক, সময় মতো আমি এটা একবার আদ্যপান্ত দেখে রাখব। আপনি কাল আবার এখানে আসবেন, সেই সময় উভয়ে পরামর্শ করে যে যে স্থানে শাখা কার্যালয় স্থাপন করা যাবে তা বিচার বিবেচনা করা যাবে, সেই স্থানে কার্যালয় স্থাপন করবার বন্দোবস্তও করা যাবে। এই বলে সেই তালিকাখানি মানিকচাঁদ তার নিজের কাছে রেখে দিলেন। আমিও নিজের বাড়িতে ফিরে এলাম। পরদিন আবার রাজার কাটায় গিয়ে দেখলাম মানিকচাঁদ আগের বারের মতো নিজের অফিসে বসে কাজকর্ম করছেন। আমাকে দেখে তিনি নিতান্ত দুঃখভাব প্রকাশ করে বললেন, আমি বড়ই দুঃখের সাথে আপনাকে বলছি যে আপনি এত পরিশ্রম ও এত সময় নষ্ট করে যে তালিকাখানি প্রস্তুত করেছেন এবং যা গতকাল আমার কাছে রেখে গেছিলেন তা যে আমি কোথায় ফেলে এসেছি আমি তা খুঁজেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে আপনাকে আবার এমন একটি তালিকা প্রস্তুত করতে হবে। মানিকচাঁদের কথা শুনে আমি তাকে বললাম, তালিকাটি হারিয়ে গেছে বলে আপনাকে চিন্তিত হতে হবে না। আমি যে তালিকাটি আপনাকে দিয়েছিলাম তার একখানি নকল আমার কাছে আছে। যদি অনুমতি দেন তাহলে এখনই এনে আমি তা আপনাকে দিতে পারি। আমার কথার উত্তরে মানিকচাঁদ বললেন, আপনি যে সেই তালিকার একটি নকল রেখেছেন তা শুনে আমি সন্তুষ্ট হলাম। আপনাকে পরিশ্রম করে ওটা এখনই আনবার কোনো প্রয়োজন নেই। কাল আপনি ওটা নিয়ে আমার কাছে এই সময় আসবেন। এই বলে মানিকচাঁদ সেদিনও আমাকে সেখান থেকে বিদায় করলেন। আমার কাছে যে তালিকাটি ছিল তার একটি নকল প্রস্তুত করে মানিকচাঁদের আদেশ অনুযায়ী সেই তালিকাখানি সঙ্গে নিয়ে পরদিন আবার তার কাছে গিয়ে উপস্থিত হলাম। সেই দিন তিনি আমার সাথে ভালোভাবে কোনো কথা বললেন না, কেবলমাত্র আমার কাছ থেকে তালিকাটি নিলেন এবং শুধু বললেন, এখন আমার শরীর একটু অসুস্থ আছে, তালিকাটি এখন আমার কাছে থাকলেও আমি সময় মতো দেখে রাখব। আপনি 4 দিন পরে আবার আসবেন, সেই দিন সমস্ত কাজের বন্দোবস্ত ঠিক করে দেব। আমি তারই আদেশ অনুযায়ী 4 দিন পরে অর্থাৎ গতকাল তার কাছে আবার গেলাম। কালও তিনি আমাকে এই বলে বিদায় করে দিয়েছেন, আমি সেই তালিকাখানি এখনো পর্যন্ত ভালোভাবে দেখে উঠতে পারিনি। আপনি পরশুদিন আবার আসবেন, সেই দিন উল্লিখিত কাজের সমস্ত বন্দোবস্ত করে ফেলব। মহাশয়, আমি আমার এই চাকরির ব্যাপার কিছুই বুঝে উঠতে পারছি না। আমি প্রতিদিন মানিকচাঁদের দেয়া কাজ করে যাচ্ছি, নাকি কোনো জুয়াচোরের হাতে পড়ে কোনো রকম বিপদগ্রস্ত হওয়ার পর প্রসারিত করছি, তার কিছুই আমি বুঝে উঠতে পারছি না। এই জন্যে আমি আপনার পরামর্শ নেবার কারণে আপনার কাছে এসেছি এবং এ পর্যন্ত যা যা ঘটেছে তার যতদূর সম্ভব আমি মনে করতে পেরেছি তা আপনাকে জানিয়েছি। এখন মানিকচাঁদের আদেশ আমাকে পালন করতে হবে, অর্থাৎ
আগামীকাল পুনরায় আমাকে সেই স্থানে যেতে হবে। এমন অবস্থায় আপনি আমাকে যেমন উপদেশ দেবেন সেই উপদেশই আমি শিরোধার্য করে আপনার আদেশ মতো কাজ করব। বালমুকুনের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনলাম। তার কথাগুলো শেষ হয়ে গেলে আমি সমস্ত অবস্থাগুলো একবার ভালোভাবে ভেবে দেখলাম, কিন্তু ভাবনা চিন্তা করেও কিছুই স্থির করে উঠতে পারলাম না। একবার ভাবলাম, যে ব্যক্তি অগ্রিম বেতনে 100 টাকা দিয়েছেন অথচ বালমুকুনের কাছ থেকে একটা মাত্র পয়সাও নেননি, সে যে তার সাথে জুয়া চুরি করেছে এ কথা কিভাবেই বা বিশ্বাস করতে পারি। অথচ যে ব্যক্তি নিজে থেকে অগ্রিম বেতন দিয়ে বালমুকুনকে তার কাজে নিযুক্ত করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তাকে কোনো কাজে নিযুক্ত না করে সামান্য সামান্য কাজের ভান করে কেবলমাত্র সময় অতিবাহিত করছেন, তার মনে একেবারেই যে কোনো দুরভিসন্ধি নেই তাও সহজে বিশ্বাস করতে ইচ্ছা করে না। অথচ এর ভিতর একটা নতুন কথাও শুনছি। এই পর্যন্ত আমি কখনো শুনিনি যে সরকারি বা ব্যবসাদারি কোনো অফিসে কি কোনো রকম ফার্মে প্রত্যেক মাসে অগ্রিম বেতন দেওয়ার নিয়ম আছে। এরকম অগ্রিম বেতন দেওয়ার অর্থই বা কি, তাও কিন্তু বুঝে ওঠা নিতান্ত সহজ নয়। যে ব্যক্তি মানিকচাঁদ নামে নিজের পরিচয় দিয়েছে সে লোকটাই বা কে, তা একবার খতিয়ে দেখলে কোনো ক্ষতি নেই। তাকে সচক্ষে দেখলে ও তার সাথে 2-4টি কথা বললেও সে যে কে বা সে কি চরিত্রের লোক অথবা এর মধ্যে তার কোনো দুরভিসন্ধি আছে কিনা তাও বোধহয় অনেকটা অনুমান করে নেওয়া যাবে। মনে মনে এমনটা ভেবে আমি বালমুকুনকে বললাম, আপনি যা যা বললেন তার সমস্তটাই আমি শুনেছি, কিন্তু কি জন্য যে এইসব বন্দোবস্ত হয়েছে তার কিছুই আমি স্থির করতে পারছি না। আমার বোধ হয় আমি যদি সচক্ষে তাকে একবার দেখতে পাই এবং তার সাথে 2-4টি কথাবার্তা বলতে পারি, তাহলে তার সম্বন্ধে আমি কিছুটা মতামত প্রকাশ করতে পারবো। আমি তো কাল আবার ওখানে যাব। আপনি একবার সেই সময় আমার সাথে চলুন না, তাহলে তো তার সাথে আপনার অনায়াসেই দেখা হয়ে যাবে। আমি কি বলে সেখানে যাব, আর যদি আমাকে তার সেই ঘরের ভেতর প্রবেশ করতে না দেয়? প্রবেশ করতে না দেবার তো কোনো কারণ দেখছি না। আজকাল আমি বিনা সংবাদে যেমন একবারে তার ঘরের ভেতর প্রবেশ করি, কালও সেইভাবে একবারে তার সেই ঘরের ভেতর চলে যাব। আপনিও কাউকে কিছু না বলে আমার পিছু পিছু সেই ঘরের ভেতরে প্রবেশ করবে, তাহলেই তার সেই ঘরে প্রবেশ করবার জন্যে বারণ করতে সে আর কোনোভাবেই সময় পাবে না। সুতরাং অনায়াসেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আচ্ছা, এটাই ঠিক থাকলো, কিন্তু আমি আপনার পিছু পিছু মানিকচাঁদের ঘরের ভিতর প্রবেশ করলাম। তারপর যখন সে জিজ্ঞাসা করবে আমি কে এবং কি জন্য সেখানে এসেছি, তখন আমি তাকে কি উত্তর দেব? উত্তর দেবার অত আর ভাবনা কি? আপনাকে কোনো কথা বলতে হবে না, আমিই তার কথার উত্তর দেব। আমি বলবো, ইনি আমার একজন বিশ্বাসী বন্ধু, তাই ইনি আমার নতুন মনিবের সাথে আলাপ পরিচয় করবার কারণে আমার সাথে এসেছে। এইভাবে পরিচয় দিলে চলবে না, কারণ তার মনে যদি প্রকৃতই কোনো দুরভিসন্ধি থাকে এবং আমার সাথে কথাবার্তা বলতে তার আন্তরিক ইচ্ছা না থাকে, তাহলে এক কথাতেই তিনি আমাকে বিদায় করে দিতে পারেন। তাহলে আমরা কিভাবে আমাদের অভিসন্ধি পূরণ করতে পারবো? এক কথায় তিনি আমাদেরকে কিভাবে বিদায় করবেন? তিনি অনায়াসেই বলতে পারেন, এখন আমি নানান কাজে খুব ব্যস্ত, সুতরাং এই সময় আপনার বন্ধুর সাথে যে 2 দণ্ড কথাবার্তা বলবো বা তার সাথে আলাপ পরিচয় করব, সে সময় তো এখন আমার নেই। আমার সময় মতো সংবাদ পাঠিয়ে দিলে তিনি যেন অনুগ্রহ করে একবার এসে আমার সাথে সাক্ষাৎ করেন। সেই সময় আমি অনেকক্ষণ পর্যন্ত ওনার সাথে আলাপ পরিচয় করা যাবে, বা উনি এটা বলতেও পারে। এমনটা প্রথমেই যদি তিনি বলে ফেলেন, তাহলে বলুন দেখি আমি আর কতক্ষণ সেখানে দাঁড়াতে পারবো? তখনই আমাকে তার সেই ঘর ছেড়ে চলে যেতে হবে। তা তো ঠিক, তাহলে এখন অন্য কি উপায় অবলম্বন করলে আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো? আপনি সে বিষয়ে কি পরামর্শ দেন? আমার মনে হয় একটা উপায় অবলম্বন করলে তার সাথে 2-4টি কথা বলা যেতেও পারে। কি উপায়?
আপনি যেমন বললেন তেমন উপায় অবলম্বন করে আমি আপনার সাথে তার ঘরের ভিতর প্রবেশ করব। আমি কে জিজ্ঞাসা করলে আপনি তাকে বলবেন ইনি আমার একজন বন্ধু এবং ব্যবসার কাজে ইনি খুব পারদর্শী, কিন্তু আজকাল ইনিও বেকার অবস্থায় বসে আছেন। বঙ্গদেশের নানান স্থানে যে সকল শাখা কার্যালয় স্থাপন করতে হবে তার জন্য যে অনেক লোকের প্রয়োজন হবে সে সম্বন্ধে আর কিছুমাত্র সন্দেহ নেই। তারই জন্য আমি একে আপনার কাছে এনেছি। একে আপনি ভালোভাবে পরীক্ষা করে দেখুন এবং এরপরে আপনার যদি মনে হয় একে দিয়ে কাজ হবে এবং এমনটা যদি আপনি বিবেচনা করেন তাহলে একে আপনি অনায়াসেই কাজে নিযুক্ত করতে পারেন। একে বিশ্বাস করা বা এর হাতে অর্থ দিয়ে কোনো রকম চিন্তা করবার প্রয়োজন নেই। সে সম্বন্ধে আমি নিজেই ওনার সাক্ষী থাকতে প্রস্তুত আছি। আমার মতে যদি আপনি ওনাকে এইভাবে আমার পরিচয় দেন তাহলে হয়তো তিনি আমার সাথে দু চারটি কথা বললেও বলতে পারেন। যদি তাতেও তিনি আমার সাথে কোনো আলাপ পরিচয় না করেন তাহলে তখন উপস্থিত মতে যেমনটা মনে হবে তেমনটা করা যাবে। আমার কথা শুনে বালমুকুন্দ বলল, আচ্ছা মহাশয়, তাই হবে। আপনি যেমন বলবেন আমি সেই রকমই করব। এখন অনুগ্রহ করে আপনাকে কাল আমার সাথে যেতে হবে। কালকে যে সময় আমি তার কাছে যাব তার আগে আমি আপনার কাছে এসে আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আপনার মতো কোনো ব্যক্তি যদি এ বিষয়ে আমাকে সাহায্য না করেন তাহলে এর প্রকৃত অবস্থা বুঝে নেওয়া আমাদের মতো ব্যক্তির কাজ না। এমন কাজ যদিও আমাদের কর্তব্য বা কাজের মধ্যে পরিগণিত হয় না, তাই এর ভিতর কোনো দূর অভিসন্ধি আছে কিনা তা জেনে নেওয়ার জন্য আমারও ইচ্ছা হলো। যাই হোক, পরদিনই তার সাথে গিয়ে তাকে যতদূর সম্ভব সাহায্য করবার জন্য প্রস্তুত হলাম। পরদিন সময় মতো বালমুকুন্দ এসে আমার কাছে উপস্থিত হলেন। আমিও তার সাথে রাজার কাটায় গেলাম। বালমুকুন্দ আগে আমার কাছে যেমন বর্ণনা করেছিলেন সেই স্থানে গিয়ে আমিও তেমনটাই দেখতে পেলাম। দেখলাম বাস্তবিকই তার ঘরের সম্মুখে পর্দার বাইরে দারোয়ান বেশে একটি লোক বসে আছে। বালমুকুন্দ আগের পরামর্শ অনুযায়ী সেই দারোয়ানকে কিছু না বলে সেই পর্দা উঠিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমিও তার পিছু পিছু সেই ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতর প্রবেশ করে দেখি যে ব্যক্তি মানিকচাঁদ বলে আগে বালমুকুন্দকে আত্মপরিচয় দিয়েছিলেন তিনি সেই ঘরের মধ্যে আগের অবস্থায় অতি মনোযোগের সাথে নিজের কাজ করছেন। টেবিলের উপর কতগুলো কাগজপত্র ছড়ানো রয়েছে, কিন্তু তিনি সেই সব কাগজপত্র ছড়িয়ে যে কোন কাজ করছেন তা আমার বোধগম্য হলো না। আমার মনে হলো তিনি একখানা চিঠি লিখছেন মাত্র। চিঠি লিখছেন তা ঠিক, কিন্তু মাঝে মাঝে তার সামনে রাখা একখানা সংবাদপত্রের দিকে একবার দেখছেন। সংবাদপত্রটি দেখে মনে হলো ওটা এদেশীয় সংবাদপত্র না, মুম্বাইয়ের কোনো একটি সংবাদপত্র হবে, কিন্তু ইংরেজিতে লেখা। আমরা সেই ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই যে চিঠিটা তিনি লিখেছিলেন তা কুচি কুচি করে ছিঁড়ে সেখানে ফেলে দিলেন এবং সংবাদপত্রগুলির উপর অন্য কতকগুলি কাগজপত্র রেখে আমাদের দিকে একবার তাকালেন। তারপর বললেন, কে? বালমুকুন্দ এসেছ? তোমার সঙ্গে এই যে বাবুটি এসেছে ইনি কে? মানিকচাঁদের কথার উত্তর দেবার আগেই বালমুকুন্দ সেই স্থানে একটা চৌকির উপর বসলেন এবং আমাকে আর একখানা চৌকি দেখিয়ে দিয়ে সেখানে আমাকে বসতে বললেন। আমি সেখানে বসার পর বালমুকুন্দ মানিকচাঁদের কথার উত্তরে বললেন, আমি একে সঙ্গে করে নিয়ে এসেছি। ইনি আমার একজন বিশ্বাসী বন্ধু এবং ব্যবসার কাজে ইনি খুব নিপুণ, কিন্তু আজকাল ইনিও বেকার অবস্থায় বসে আছেন। ওনার হাতে কোনো কাজকর্ম নেই। বাংলাদেশের নানা জায়গায় আমাদের শাখা কার্যালয় খুলতে হলে অনেক লোকের প্রয়োজন হবে, তাই আমি ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি তো ওনাকে অনেক উপযুক্ত লোক বলে জানি। এখন আপনি ওনার সাথে প্রয়োজন মতো কথাবার্তা বলে দেখুন। আপনার বিবেচনায় যদি
ইনি আমাদের কার্যোপযোগী মনে করেন তাহলে ওনাকেও আমাদের কাজে নিযুক্ত করতে পারবেন। বালমুকুনের এই কথা শুনে মানিকচাঁদ আমার দিকে তাকিয়ে বললেন, কি মহাশয়, আপনি আমাদের ব্যবসায় কাজ করতে চান? মানিকচাঁদ আমাকে এই কয়েকটি কথা বললেন ঠিকই, কিন্তু আমি বেশ বুঝতে পারলাম যে তিনি তার অন্তরের ভাব আমার কাছে প্রকাশ করতে সমর্থ হলেন না। তার মুখ দিয়ে তার মনের কথা বেশ স্পষ্টভাবে বার হচ্ছে না। মুখশ্রী যেন বিবর্ণ হয়ে আসছে, চোখে যেন স্বাভাবিক জ্যোতি নেই, হাত যেন অল্প অল্প কাঁপছে। মানিকচাঁদের এমন অবস্থা দেখে আমার বেশ দয়া হলো। তার অন্তরের যেন কোনো একটি ভয়ানক ভাবের উদয় হয়েছে। তিনি মনের সেই ভাব গোপন করবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তা পেরে উঠছেন না। মানিকচাঁদের কথার উত্তরে আমি বললাম, যখন অনুগ্রহ করে আপনি আমাকে আপনাদের ব্যবসার কাজে নিযুক্ত করতে ইচ্ছুক হয়েছেন, তখন আপনাদের কাছে কাজ করব না কেন? আমাকে কি কাজ করতে হবে আদেশ করুন, এখন থেকেই আমি আপনাদের কাজে যোগ দিতে চাই। আমার কথা শুনে মানিকচাঁদ কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হলো যেন তিনি আমাকে কিছু বলতে চাইছেন, অথচ বলতে পারছেন না। তার মুখে মনের এরূপ ভাবে আমি বেশ বুঝতে পারছিলাম। একটু চিন্তা করে শেষে তিনি আমাকে বললেন, আচ্ছা, আপনার যদি ইচ্ছে করে তাহলে এখন আপনি আসতে পারেন। কোন কোন জায়গায় আমাদের কার্যালয় স্থাপিত করতে হবে তা স্থির হওয়া মাত্রই আমি বালমুকুনকে বলে আপনাকে খবর পাঠাব। সেই সময় আপনি এসে আমাদের কাজে নিযুক্ত হতে পারবেন। কি বলো বালমুকুন? এটাই উত্তম পরামর্শ, তাই নয় কি? আপনি যেমন বিবেচনা করবেন। এখন আমি আপনাকে গোপনে দু চারটি কথা বলি। তা বলতে পারেন। এর কাছে আমার কোনো কথা গোপনীয় নেই। ইনি আমার একজন বিশ্বস্ত বন্ধু। এর সম্মুখেই আমাকে সমস্ত কথা বলতে পারেন। ইনি আপনার খুবই বিশ্বাসী, এটা ঠিক, কিন্তু আমার সাথে ওনার তেমন পরিচয় নেই। সুতরাং এখন প্রথম দিনের আলাপের পরই আমি এনার সামনে আমাদের ব্যবসার সকল কথা বলতে পারি না। ওনার সামনে যদি আপনি একান্তই কোনো কথা বলতে না চান, তাহলে আপনি একটু এখানে অপেক্ষা করুন। আমি আপনার সঙ্গে কোনো নির্জন স্থানে দেখা করছি, সেই স্থানেই সকল কথা হবে। আপনার পাশের ওই ঘরের ভিতর চলুন না। এই বলে বালমুকুন তার কথার উত্তর পাওয়ার আগেই সেই ঘরের ভিতরে গেলেন। মানিকচাঁদ আমাকে সেখানে বসতে বলে তার পিছন পিছন সেই ঘরের ভিতর প্রবেশ করলেন। মানিকচাঁদকে দেখেই তার উপর অনেক বিষয়ে আমার আগেই সন্দেহ হয়েছিল। আমরা সেই ঘরের ভিতর প্রথম প্রবেশ করবার সময় সংবাদপত্রখানি লুকিয়ে রাখায় আমার মনে সন্দেহ জমে। তিনি বালমুকুনের সঙ্গে অপর ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই আমি তার টেবিলের উপর থেকে তার সেই লুকিয়ে রাখা সংবাদপত্রখানি বাইরে বের করলাম এবং তার দুই এক স্থানে লক্ষ্য করা মাত্রই একটা বিষয়ের উপর আমার চোখ আকৃষ্ট হলো। সংবাদপত্রের এই স্থানটি পড়ে আমার মাথা ঘুরে গেল। আমি যেন চতুর্দিক অন্ধকার দেখলাম। মনে হলো আমি যার সাথে এই স্থানে এসেছি তার নামই তো বালমুকুন। তিনি বোম্বাই শহরে সেই প্রসিদ্ধ ব্যবসায়ীর কর্মে প্রথমে নিযুক্ত হন, কিন্তু মানিকচাঁদের কথায় তারপর ভুলে তিনি সেই কাজ পরিত্যাগ করেন। আমার আরও মনে হলো বোম্বাই শহরের এই ভয়ানক চুরি ও হত্যাকাণ্ডের সঙ্গে মানিকচাঁদের কোনো রকম হাত নেই তো। মনে মনে এরকম ভেবে আমি যেখানে বসেছিলাম সেই স্থান থেকে নিঃশব্দে বেরোলাম এবং যে ঘরের ভিতর মানিকচাঁদ ও বালমুকুন প্রবেশ করেছিলেন যতদূর সম্ভব সেই ঘরের সামনে গিয়ে তাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল সেটা শুনবার জন্য তাদের অলক্ষিতে দরজার আড়ালে দাঁড়ালাম। আমি যে স্থানে দাঁড়ালাম সেই স্থান থেকে ওদের কথাবার্তা খুব ভালোভাবে শোনা যেতে লাগলো। উভয়ের কথোপকথন আমি যতদূর শুনতে পেলাম তার সারমর্ম এইরূপ: তুমি আমাকে কেন মিথ্যে বলছো? উনি আমাকে চিনুন বা না চিনুন, আমি ওকে চিনি। উনি ডিটেকটিভ পুলিশের একজন কর্মচারী। না মহাশয়, আমি মিথ্যে বলবো কেন? উনি ডিটেকটিভ পুলিশের কর্মচারী নয়, কিন্তু অনেক পুলিশ কর্মচারীর সঙ্গে ওনার আলাপ পরিচয় আছে এবং অনেক সময় উনি তাদের কাছে যান। কোনো সময় সেটা দেখে বোধহয়
আপনার এরকম মনে হয়েছে। আমি বুঝতে পারছি তুমি আসল কথা বলবে এবং তোমাদের মনে যে কি দুরভিসন্ধি আছে তাও প্রকাশ করবে না। দেখো বালমুকুন্দ, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমার সাধ্যমতো কিছু উপকারও করেছি এবং যাতে তোমার ভালো হয় সে বিষয়েও চেষ্টা করেছি। এই অবস্থায় এটা তোমার কর্তব্য যে আমার কাছে কোনো কথা গোপন করবে না তুমি। আমি আপনার কাছে কি কথা গোপন করব? আমি আপনার কোনো কথাই বুঝে উঠতে পারছি না। আপনি আমার অন্নদাতা, আপনি আমাকে আপনাদের অধীনে একটি কাজ করে দিয়ে আমাকে যেরকম সাহায্য করেছেন সেটা কি আমি সহজে ভুলে গিয়ে আপনার অনিষ্ট করতে যাব? আর যাতে আপনার কোনো রকম অনিষ্ট হয় তাহার নিমিত্তেই বা আমি কি চেষ্টা করছি? যে ব্যক্তি কর্মপ্রার্থী তাকে আমি সঙ্গে করে আপনার কাছে এনেছি। বিশেষত আপনি অনেক লোকও নিযুক্ত করতে চাইছেন। এরকম অবস্থায় আপনার মনে যদি কোনো রকম সন্দেহের উদয় হয় তাহলে আমাকে স্পষ্ট করে বলুন, এখনই আমি ওনাকে এই স্থান থেকে বিদায় করে দিচ্ছি এবং ওনাকে বলে দিচ্ছি এই স্থানে আপনার চাকরি হবার কোনো সম্ভাবনা নেই। তুমি এখনো আমাকে এই বলে বোঝাতে চাও যে উনি ডিটেকটিভ পুলিশের একজন কর্মচারী নন এবং আমার কোনো রকম অনিষ্ট করবার জন্য এখানে আসেননি? আমি কিন্তু তা বুঝতে পারি না। ডিটেকটিভ পুলিশ কর্মচারীগণের সঙ্গে ওনার আলাপ পরিচয় আছে তা আমি জানি, কিন্তু উনি স্বয়ং কর্মচারী কিনা তাও আমি বলতে পারি না। আমি শপথ করে বলতে পারি যে আপনার কোনো রকম অনিষ্ট সাধন করবার উদ্দেশ্যে উনি এখানে আসেননি। আর যদি উনি ডিটেকটিভ কর্মচারী হন তাহলে আপনি এমন কি দুষ্কার্য করেছেন যে ওনার দ্বারা আপনার কোনো রকম অনিষ্ট হবার সম্ভাবনা? আচ্ছা, আপনি আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মানিকচাঁদের এই কথা শুনে আমি নিঃশব্দে এসে নিজের জায়গায় ফিরে এলাম। বসা মাত্রই বালমুকুন্দ সেই ঘর থেকে বেরিয়ে আমার দিকে এলেন। অমনি আমি তাকে বললাম, এরাই হত্যাকারী। আমি মানিকচাঁদকে যেমন ধরবো অমনি আপনি দারোয়ানকে ধরবেন। কোনো রকমে যেন আপনার হাত ছাড়িয়ে সে পালাতে না পারে। এ সমস্ত ব্যাপার পরে আমি আপনাকে বলছি। বালমুকুন্দকে এই কথা বলেই আমি সেই ঘর থেকে দ্রুত পদে বেরিয়ে গেলাম। দেখলাম আমি মনে যা ভেবেছিলাম মানিকচাঁদ ঠিক তাই করছে। আগে উল্লেখ করা ঘর যার দরজা ভিতর থেকে বন্ধ ছিল তার একটি দরজা খুলে মানিকচাঁদ সেই স্থান থেকে সবেগে প্রস্থান করবার উদ্যোগ করছে। এটা দেখে দ্রুত বেগে আমি তাকে গিয়ে ধরে ফেললাম এবং আমার গায়ে থাকা কাপড় দিয়ে তাকে ভালোভাবে বেঁধে তারই অফিসে ঘরের ভিতর তাকে আনলাম। বালমুকুন্দের সাহায্যে দারোয়ানও নাগালে এলো। তাকেও ভালো করে বেঁধে তার মনিবের কাছে রাখলাম। তখন দুজনকেই ভালো করে বেঁধে আমি মানিকচাঁদকে বললাম, দেখো মানিকচাঁদ, তুমি যা অনুমান করেছিলে তা ঠিক। আমি তোমাকে সত্যিই ধরতে এসেছি। সুতরাং এখন যে কেন তোমাকে ধরলাম তা তুমি এখন বেশ বুঝতে পারছো। এখন তুমি আমাকে সমস্ত সত্যি কথা বলতে প্রস্তুত আছো কিনা? আমি আপনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না এবং কেনই বা আপনি আমাদেরকে এভাবে আটকে রাখলেন তাও কিছু বুঝে উঠতে পারছি না। যে ব্যক্তি হত্যা করবার সহায়তা করতে পারে ও চুরি করবার নিমিত্ত নানাবিধ উপায় বার করে অপরের দ্বারা সেই কাজ অনূর্ধ্বে দিয়ে করিয়ে নিতে পারে, সে যে কেন আটক হলো তা তার বুঝতে না পারারই কথা। সে যাই হোক, তুমি এখন আসল সত্যি কথাটি বলবে কিনা? আমার এই কথা শুনে বালমুকুন্দ কেবল আমার মুখের দিকেই একদৃষ্টে চেয়ে রইলেন। তার ভাবগতি দেখে অনুমান হতে লাগলো আমার এই অবস্থা দেখে বালমুকুন্দ যেন একেবারে বিস্মিত হয়ে পড়েছেন। ভালো মন্দ যেন কিছুই তিনি বুঝে উঠতে পারছেন না। বালমুকুন্দের এই অবস্থা দেখে আমি তাকে বললাম, আরে আপনি এত বিস্মিত হচ্ছেন কেন? এরা আপনাকে মাঝখানে রেখে একটি ভয়ানক চুরি করেছে এবং নিজের প্রাণ নিয়ে পালাবার চেষ্টায় একটি হত্যা করতেও পিছু পা হয়নি। এই মিথ্যে কথা, এ কথা আপনাকে কে বলল? আমাকে অন্য কেউ যা কিছু বলুক বা অন্য কোনো জায়গা থেকে আমি যেরকম ভাবেই হোক খবর পাই আর নাও পাই, তোমার কাছেই থাকা সংবাদপত্রে কি খবর প্রকাশিত হয়েছে
সেটাই কেন একবার পড়ে দেখো না, তাহলেই তো আমাকে তোমার আর কোনো কথা জিজ্ঞাসা করবার প্রয়োজন হবে না। এই বলে মানিক টেবিলের উপর যে সংবাদপত্রখানি আমি নিয়ে পড়ছিলাম সেই সংবাদপত্র থেকে সেই বিষয়টা সে পাঠ করলো। তার সারমর্ম হচ্ছে এই রকম: ভয়ানক হত্যা ও অদ্ভুত চুরি। অপরাধী ধরা পড়েছে, কিন্তু কে যে তার এই বিষয়ে সবিশেষ রূপে সাহায্য করেছে তার সন্ধান এখনো পর্যন্ত হয়নি। বালমুকুন্দ নামক এক ব্যক্তি কোনো রকম উপায় অবলম্বন করেই বোম্বাই শহরের একজন প্রধান ধনীর অধীনে একটি কাজে নিযুক্ত হয়। চাকরি করা তার উদ্দেশ্য ছিল না, তার ইচ্ছা চাকরের ভানে কিছুদিন সেই স্থানে কাজ করে ধনীর ধনভাণ্ডার প্রভৃতি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান নেয়। এই রকমে সেই মহাজনের কোন কোন স্থানে কত অর্থ আছে তা যেমন জানতে পারল, অমনি সুযোগ মতো ক্রমে ক্রমে সেই সকল স্থান যে সকল তালার দ্বারা বন্ধ থাকে একে একে তার সমস্ত চাবি প্রস্তুত করে নেয় এবং সুযোগ মতো একদিন রাত্রে সেই সমস্ত তালা খুলে নোট, টাকা, সুবর্ণ অলঙ্কার ও জহরত আদিতে প্রায় লক্ষাধিক টাকা অপহরণ করে সমস্ত তালা আবারও আটকে যেই বাইরে আসার চেষ্টা করে, সেই সময় একজন দারোয়ান সেটা জানতে পেরে বালমুকুন্দকে ধরবার চেষ্টা করে এবং চোর চোর বলে ভয়ানক গোলযোগ করে। বালমুকুন্দ সেই সময় কোনো উপায় না দেখে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সেই দারোয়ানের উপর আক্রমণ করে, কিন্তু যখন কোনোরূপেই তার হাত থেকে পরিত্রাণ না পায় সেই সময় একখানি অস্ত্র দিয়ে বালমুকুন্দ তাকে সাংঘাতিক রূপে আঘাত করে পলায়নের চেষ্টা করে। সেই অস্ত্রখানি বোধহয় বালমুকুন্দ সঙ্গে করে এনেছিল। দারোয়ান সেই অস্ত্রাঘাতেই হতজ্ঞান হয়ে সেই স্থানে পড়ে যায় এবং সর্বশেষে ইহজীবন ত্যাগ করে। দারোয়ানকে হত্যা করেও বালমুকুন্দ সেই স্থান থেকে পালাতে পারেনি। সেই সময় কতগুলি লোক সেই সময় সেই স্থানে উপস্থিত ছিল, যার পরনায় বালমুকুন্দকে তারা আটক করেছিল। বালমুকুন্দ যে কে তা এ পর্যন্ত সঠিকভাবে বোঝা যায়নি। পুলিশ সবিশেষ রূপে যত্ন সহকারে এই মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত হয়েছেন। কেউ কেউ বলেছেন বালমুকুন্দ অপর আর কেউই নয়, বোধহয় মধ্যপ্রদেশীয় সেই ভয়ানক দস্যু হীরালাল। যাই হোক, এ বিষয়ে সমস্ত রহস্য বেরিয়ে পড়লে এটার পরবর্তী সংবাদ আমরা পাঠকগণকে প্রদান করতে চেষ্টা করব। সংবাদপত্রখানি পাঠ করা সমাপ্ত হলে আমি মানিকচাঁদকে জিজ্ঞাসা করলাম, কেমন মানিকচাঁদ, তোমার এখন আর কোনো কথা জিজ্ঞাসা আছে? তখন মানিকচাঁদ আমার কথার আর কোনো রকম উত্তর করতে পারল না। মাথা নত করে কেবলমাত্র একটি দীর্ঘশ্বাস পরিত্যাগ করল। বালমুকুন্দ বললেন, কি মহাশয়, আমি এই হত্যা করেছি? দোহাই মহাশয়, আমি তো সেই স্থানে যাইনি পর্যন্ত। এই কলকাতা থেকে আমি কোথাও যাইনি। সেই ফার্মে আমার কাজ হয়েছিল সত্য, কিন্তু সেই কাজ আমি ছেড়ে দিয়েছি। যখন আমি সেই স্থানে যাইনি তখন সেই চুরি ও হত্যা আমার দ্বারা সম্পন্ন হবে কি করে? বালমুকুন্দ, এতে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে ব্যক্তি তোমার নাম নিয়ে সেই স্থানে এই কাজ করেছে তার প্রকৃত নাম মনে হচ্ছে হীরালাল। মানিকচাঁদ এখন সমস্ত কথা পরিষ্কার করে আমাদের বলবে এবং তারই বা প্রকৃত নাম কি তাও বোধহয় এখন সে আর গোপন করবে না। আমার কথা শুনে মানিকচাঁদ বলল, অবগত আছো কি না তা পরে জানতে পারবে। এই বলে আমি সেই ঘরের দরজা তালা বন্ধ করে দিলাম এবং মানিকচাঁদ ও দারোয়ানকে নিয়ে আমি আমার থানায় গেলাম। থানা থেকে একটি পাহারার বন্দোবস্ত করে পাঠিয়ে দিলাম সেখানে। যে পর্যন্ত সমস্ত গোলযোগ মিটিয়ে না গেল সেই পর্যন্ত সেই গৃহের উপর পাহারা রইল। থানায় গিয়ে মানিকচাঁদ ও সেই দারোয়ানকে আটক অবস্থায় রাখলাম এবং সমস্ত বিষয় সবিশেষ রূপে বিবৃত করে বোম্বাই পুলিশের কাছে একখানি জরুরি টেলিগ্রাম পাঠিয়ে দিলাম। পরের দিন সেই টেলিগ্রামের উত্তর আসলো। তার সারমর্ম এই রকম: আপনার টেলিগ্রাম আমি পেয়েছি।
যে বিষয়ের অনুসন্ধানের নিমিত্ত আমরা এখানে অতিশয় ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং কিরকম উপায়ে হীরালাল বালমুকুন্দ পরিচয়ে এই স্থানে কাজ করতে উপযোজক হয় তার কিছুই এ পর্যন্ত ঠিক করে উঠতে পারছিলাম না। নিজে থেকে তার সমস্তই দেখছি প্রকাশিত হয়ে পড়েছে এবং হীরালালের সহায়তাকারীগণকে গ্রেপ্তার করে আমাদের যে কি উপকার আপনি করেছেন তা বলতে পারবো না। আপনি তাদেরকে যেন কোনোভাবেই ছেড়ে দেবেন না। আমরা আপনার কাছে যাচ্ছি, সাক্ষাৎ হলে সমস্ত ব্যাপার জানতে পারবেন। আমরা আজই মেল ট্রেনে রওনা হব। এই সংবাদ পেয়ে মনে মনে খুব আনন্দিত হলাম। কেবলমাত্র সন্দেহের উপর নির্ভর করে যে কাজে হস্তক্ষেপ করেছিলাম দেখলাম তার সুফলই ফুলেছে। সময় মতো 2 জন পুলিশ কর্মচারী বোম্বাই থেকে এসে উপস্থিত হলেন। তারা সেই চোর ও হত্যাকারী হীরালালকেও তাদের সঙ্গে করে কলকাতায় আনলেন। হীরালাল প্রথমত কোনো কথাই বলছিল না, কিন্তু কলকাতায় এসে মানিকচাঁদ ও দারোয়ানকে বাঁধা অবস্থায় দেখতে পাওয়ার পরে সমস্ত কথা সে স্বীকার করল। সে যা বলল বোম্বাই পুলিশ কর্মচারীদ্বয় তা লিখে নিলেন। আর আমার লেখার প্রয়োজন না থাকলেও আমার অভ্যাসের দোষে আমি তা লিখে নিলাম। হীরালাল যা বলেছিল তার সারমর্ম এই রকম। আমার নাম হীরালাল। আমার জন্মস্থান মধ্য ভারতে, কিন্তু আমার থাকবার কোনো নির্দিষ্ট স্থান নেই। ভারতবর্ষের প্রধান প্রধান সব শহরেই আমার একটা না একটা আড্ডা আছে। আমি যখন যে স্থানে যাই তখন সেই স্থানেই 2-4 দিন করে কাটিয়ে থাকি। আমি বাল্যকালেই আমাদের ভাষায় একরকম শিক্ষিত হয়েছিলাম এবং সকল প্রকার কাজই আমি করতে জানি, কিন্তু চুরি ছাড়া কখনো অপর কোনো কাজ আমি করিনি। চুরি করেই এতকাল কাটিয়ে আমি অনেকবার ধরা পড়েও জেলেও গিয়েছি সত্য, কিন্তু এখনো কোনো গরিবের জিনিস অপহরণ করিনি বা অল্প মূল্যের দ্রব্য কখনো স্পর্শ করিনি। যখন যে স্থানে যে কাজে হাত দিয়েছি তখন সেই কাজ 10-20 হাজারের কম না নিয়ে সেই স্থান থেকে যায়নি, কিন্তু একটা পয়সাও আমি কখনো রাখতে পারিনি। যেই রকমভাবে আয় করেছি ব্যয়ও করেছি সেই রকমভাবে। বোম্বাইয়ের যে মহারাজের গদিতে আমি চুরি করে ধরা পড়েছি, অনেকদিন ধরে সেই গদিতে চুরি করবার আমার নিতান্তই ইচ্ছা ছিল, কিন্তু এ পর্যন্ত কোনো রকমেই সুযোগ করে উঠতে পারছিলাম না। কীরকম অবস্থায় এবং কোথায় যে ওনার ধনভাণ্ডার স্থাপিত তা এ পর্যন্ত জানতে পেরেছিলাম না বলেই এতদিন আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারিনি। এবং যে সময় ওর গদিতে একজন গোমস্তার প্রয়োজন হলো, সেই সময় আমি আড়াল থেকে যাকে আপনারা এখন মানিকচাঁদ বলে জানতে পেরেছেন তাকে সেই কাজে নিযুক্ত করবার নিমিত্তে অনেকভাবেই চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোরকমভাবেই কৃতকার্য হতে পারিনি। লাভের মধ্যে মানিকচাঁদ সেই স্থানে 2-4 বার যাতায়াত করতে তারা ওনাকে চিনতে পেরেছিলেন, নতুবা আমি নিজে প্রকাশ্যরূপে এই কাজে কখনোই থাকতাম না। মানিকচাঁদ যে কাজ করেছিল আমিও তাই করতাম। আমার কাজ মানিকদের দ্বারা সম্পন্ন হতো। যখন মানিকচাঁদকে কোনোভাবেই সেই কাজে নিযুক্ত হতে পারলাম না, তখন সেই কাজে যে নিযুক্ত হচ্ছে তার অনুসন্ধান করতে লাগলাম এবং পরিশেষে জানতে পারলাম যে কলকাতা থেকে বালমুকুন্দ নামে এক ব্যক্তি সেই কাজে নিযুক্ত হয়েছেন এবং শীঘ্রই তিনি কলকাতা থেকে এসে সেই কাজে প্রবৃত্ত হবেন। কর্মচারী হয়ে ওদের কাজের মধ্যে প্রবেশ করতে না পারলে কোন স্থানে ওদের অর্থ রক্ষিত হয় তা জানতে পারবার কোনো রকম সম্ভাবনা নেই দেখে সেই দিবসেই মানিকচাঁদকে কলকাতায় পাঠিয়ে দিলাম। কলকাতায় এসে তার প্রধান কাজ হলো এই যে যেরকম উপায়েই হোক বালমুকুন্দের সন্ধান করে তাকে হস্তগত করতে হবে, যাতে বালমুকুন্দ সেই কাজে নিযুক্ত হতে না পারে। বিধি মতে তার চেষ্টা করতে হবে। এদিকে যে পর্যন্ত আমি আপন কাজ উদ্ধার করে না নিতে পারি সেই পর্যন্ত বালমুকুন্দকে আপন হস্তে রাখে, যাতে সে বোম্বাই শহরে আসতে না পারে তার বন্দোবস্ত করতে হবে। মানিকচাঁদকে এই রকম উপদেশ দিয়ে তাকে দ্রুত গতিতে কলকাতায় পাঠিয়ে দিলাম। মানিকটা বড় বুদ্ধিমান ও সবিশেষ কৌশলী।
সে কলকাতায় এসে অনায়াসেই বালমুকুন্দকে খুঁজে বের করল এবং তাকে অধিক বেতনের লোভ দেখিয়ে যে কাজে সে নিযুক্ত হতে চাইছিল সেই কাজ থেকে তাকে প্রবৃত্ত করল। বালমুকুন্দ সেই কাজ পরিত্যাগ করেছেন। তিনি সেই কাজ পরিত্যাগ করেছেন এই মর্মে একখানি পত্র তার নিকট থেকে লিখে নিয়ে মানিকচাঁদ সেই ফর্ম পাঠিয়ে দেবার ভানে কোনোভাবে হস্তগত করে পরিশেষে ওটা আমাদের কাছে প্রেরণ করলেন এবং টেলিগ্রামে বালমুকুন্দ তার কাছে নিয়োজিত হওয়ার আদেশ পেয়েছিলেন এবং সেই টেলিগ্রামখানি পর্যন্ত হাতে নিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন এবং কোনো না কোনো কৌশল অবলম্বন করে বালমুকুন্দ যাতে বোম্বাই শহরে এসে উপস্থিত হতে না পারে সেই চেষ্টা করতে লাগলেন। এইরূপে ক্রমে 10-12 দিন যেতে না যেতেই যে স্থানে অর্থাদি বা বহুমূল্য অলঙ্কার রক্ষিত আছে তা জানতে পারলাম এবং সুযোগ মতো ক্রমে ক্রমে সেই সকল স্থানে যে সকল তালা দ্বারা আবদ্ধ ছিল তার চাবি প্রস্তুত করে নিলাম। আমার ইচ্ছা ছিল সুযোগ মতো একদিন রাত্রিতে চাবি খুলে সমস্ত অর্থাদি চুরি করব এবং আবার আগের মতো তালাবদ্ধ করে দিয়ে সেই স্থানেই কাজ করতে প্রবৃত্তি থাকি। চুরির বিষয় প্রকাশ হয়ে পড়লে এবং পুলিশের অনুসন্ধান ক্রমে শেষ হয়ে গেলে চাকরি পরিত্যাগ করে আপন ইচ্ছা অনুযায়ী স্থানে আমি গমন করব এবং সেই স্থানে সেই সকল অর্থ ব্যয় করে কিছুদিন বাবুগিরি করে কাটিয়ে দেব। আমি যা চেয়েছিলাম ঈশ্বর কিন্তু তা হতে দিলেন না। চুরি করে বহির্গত হবার কালীনই সমস্ত চুরি করা দ্রব্যের সহিত ধরা পড়িলাম। শেষ পর্যন্ত আত্মরক্ষা করবার জন্য নরহত্যা পর্যন্ত করতেও কিন্তু সংকুচিত হলাম না। এখন আমার অদৃষ্টে যা আছে তা তো হবেই, তার নিমিত্তে আমি কিছুমাত্র দুঃখিত নই। আমার প্রধান সঙ্গী, যিনি এখন আপন দিগের নিকট মানিকচাঁদ নামে পরিচিত, তার নিমিত্তও আমি দুঃখিত নই, কারণ আমরা উভয়েই পরামর্শ করে যেরকম কাজে হস্তার্পণ করেছি তার ফল ভোগ করাই আমাদের কর্তব্য। কিন্তু এই দারবানের নিমিত্ত আমি আন্তরিক দুঃখিত, কারণ এই ব্যক্তি আমাদের সঙ্গে কখনো কোনো অসৎ কার্যে প্রবৃত্ত হয় নাই বা আমাদের সঙ্গে পরিচিতও নয়। সামান্য অর্থের লোভে যে একবার এই ব্যক্তি মানিকচাঁদকে কিছু সাহায্য করেছে তার আর কিছুমাত্র সন্দেহ নেই, কিন্তু সে যে এর ভিতরের বিষয় জানে তা আমার বোধ হয় না। দারোয়ানকে জিজ্ঞাসা করায় সে বলল, মহাশয়, আমি আগে থেকে মানিকচাঁদকে বা এখন যিনি বোম্বাই শহর থেকে আটক হয়ে এখানে এসেছেন ওনাদের কাকে চিনতাম না। মধ্য ভারতে বা বোম্বাই শহরে আমি কখনো যাইনি। আমার বাসস্থান আরা জেলার অন্তর্গত কোনো একখানে ক্ষুদ্র পল্লীতে। আমি কয়েকবার গিয়েছিলাম এবং পরিশেষে পেরিয়ে দাঁড়িয়ে কলকাতায় এসেছি। এই দুইটি স্থান ব্যতীত অপর কোনো শহরে আমি আর কোনোদিনও গমন করিনি। মানিকচাঁদের সঙ্গে এই কলকাতা শহরে আমার প্রথম পরিচয়। তিনি 8 টাকা বেতনে আমাকে চাকরি প্রদান করেন এবং আমাকে 1 মাসের বেতনও অগ্রিম দেন। তিনি যে জুয়াচোর তা আমি জানতাম। আমাকে যখন যেরকম কাজ করতে তিনি আদেশ প্রদান করতেন আমি সেই আদেশ অনুযায়ী সমস্ত কাজ নির্বাহ করি, যাতে আপন মনে দিয়ে সর্বদা সন্তুষ্ট রাখতে পারি, কেবল তারই চেষ্টা করিতাম। আমি এর কিছুই অবগত নই। দারোয়ান ও হীরালালের এই কথা শুনে মানিকচাঁদও সবশেষে সমস্ত কথা স্বীকার করল। বোম্বাইয়ের কর্মচারীদ্বয় এখানকার আর যে সকল অনুসন্ধান করবার বাকি ছিল তা সম্পন্ন করে সেই 3 জনকে সঙ্গে নিয়ে বোম্বাই শহরে প্রস্থান করলেন। সেই স্থানে বিচারে হীরালালের যাবজ্জীবন এবং মানিকচাঁদের 10 বৎসরের নিমিত্ত কারাবাসের আজ্ঞা হয়। দারোয়ান পরিত্রাণ পায়। শেষ হলো আমাদের আজকের নিবেদন। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প জুয়া চোরের সাজা। গল্পের সূত্রধার ও কথকের চরিত্রে আমি সৌম্য, অন্যান্য চরিত্রে
রাজ চট্টোপাধ্যায়, সন্দীপ দাস, দিব্যেন্দু গোস্বামী, রাজশ্রী দাস, রাজীব চক্রবর্তী। সাউন্ড মার্জিং এবং মাস্টারিং আলাপন দাস। গল্পটির পোস্টার, পরিচালনা এবং সাউন্ড ডিজাইনে সৌম্য দাস। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর এরকম গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ চলি, দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।